মাসুদ কামাল, এবং আমার সাথে আরো যুক্ত আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মাসুদ কামাল, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের রাজনীতির এপিঠোপিটে। অনেক ঘটনা, আজকেও ঘটনাবহুল। জাতীয় ঐক্যের ডাকে, ডক্টর ইউনূসের ডাকে রাজনৈতিক দলগুলো গেছেন, কথা বলেছেন এবং একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেরকম বার্তা আমরা পাচ্ছি। এই বিষয়টিতে নিশ্চয়ই কথা বলবো। বিশেষ করে ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে জানতেই চাইবো, কিন্তু আমি শুরু করতে চাই আসলে ভারত যেই ইস্যুটা, ভারতের সাথে যে ইস্যুটা চলছে, ভারতের গণমাধ্যমে একের পর এক গুজব, অপপ্রচার, অতিপ্রচার চলছে। আহ, ভারতের সরকার, রাষ্ট্র, তারা নানান রকম বিবৃতি, বক্তব্য দিচ্ছে। ভারতের লোকসভায় আলোচনা হচ্ছে, নেতারা কথা বলছেন, মানে অনেক কিছু হচ্ছে। আমি একটু এটা এটা আপনাদের কাছ থেকে স্পষ্ট হতে চাই, ভারত আসলে কি চায়, কেন, কি উদ্দেশ্যে এইরকম এই মুহূর্তে এসে এই ঘটনাগুলো ঘটনা শুরু করছে বা এরকম প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে? ব্যারিস্টার ফুয়াদ। ধন্যবাদ। ভারতের গত ৭৭ বছরের ইতিহাসে কিন্তু মেজর কোনো ফরেন পলিসি নাই। যদি দিল্লির জায়গা থেকে দেখেন, যে গত ৭৭ বছরে তারা শুধুমাত্র একটা ক্লোজ সাকসেস স্টোরি বলে হচ্ছে আপনার পাকিস্তানকে তারা ভাগ করেছে ১৯৭১ সালে। যদিও পাকিস্তানের এই যুদ্ধের সময় কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতের রাজনীতিবিদ, ভারতের রাজনৈতিক দল, বুদ্ধিজীবী সবার মধ্যে কিন্তু একটা দ্বিমত, একটা ডিসেন্টিং জায়গা ওই সময় ছিল, যেটা ডমিনেন্টলি আসে না আমাদের জায়গাতে। সেই মতামতটা ছিল যে আমাদের এখন একটা পাকিস্তান, আমরা বাংলাদেশ বানিয়ে কি পূর্বে আরেকটা পাকিস্তান কায়েম করতে যাচ্ছি কিনা। এটা কিন্তু ভারতের তখনকার যারা মানে ভিন্ন মতাবলম্বী ছিলেন, ইন্দিরা গান্ধীর পরিকল্পনার সাথে একমত হন নাই, তারা কিন্তু এই আলোচনাটা তুলেছিলেন। তো সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, গত ৭৭ বছরের ইতিহাসে ভারতের কোনো ফরেন পলিসি সাকসেস নাই। সব দিকে তাকান, চায়না বলেন, পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে হস্টাইল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ, পাকিস্তান না হয় মুসলিম রাষ্ট্র, মুসলিম মেজরিটি রাষ্ট্র, সেক্ষেত্রে তাদের সাথে একটা বিদ্বেষ থাকতে পারে। তাহলে নেপালের সাথে সম্পর্কটা হিন্দু রাষ্ট্র, যেটা অফিসিয়ালি বহু বছর একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। শ্রীলঙ্কার সাথে কেন সমস্যা? তাহলে শ্রীলঙ্কা তো মুসলমান রাষ্ট্র না। ভুটানের সাথে কেন সমস্যা? তাহলে একটা মহল্লাতে যখন আপনার সকল প্রতিবেশীর সাথে আপনার সম্পর্কটা খারাপ থাকবে, তখন বুঝতে হবে যে ওই প্রতিবেশীদের এটা সমস্যা না, সমস্যাটা আসলে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে বিগ বুলিস টাইপের যারা থাকে, বিগ ব্রাদার অ্যাটিটিউড যারা থাকে, তাদের ভিতরে দেখবেন যে তারা একটা স্টেট অফ ডিনায়ালের মধ্যে বসবাস করে। দেখবেন যে হাসিনার যতগুলো ফোন কনভারসেশন লিক হয়েছে, সে কিন্তু কখনো ফিল করে নাই যে আমি আসলে কোনো ভুল করেছি, গত ১৬ বছরে আমার কোনো ভুল আছে। সে এইটা প্রত্যেকটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং ব্যক্তি দলের একটা ক্যারেক্টারিস্টিক্স, যে আই ওয়াজ রাইট অ্যান্ড দ্য নেশন ওয়াজ রং। তো সেই জায়গাতে ইন্ডিয়ার একমাত্র ভ্যাসেল স্টেট ছিল, যেটা মানে আপনি মানে বলতে পারেন যে আমার বাড়ির পাশের বাঁধা নৌকা, সেই ভ্যাসেল স্টেটটা ছিল বাংলাদেশ। এবং এটা সাডেনলি তার এই দুর্গটা, এখন সে বোধ করছে যে গত ৭৭ বছরের আমার প্রত্যেকটা ঘাট, মাঠ, দুর্গ যা ছিল সবকিছু আমার হাতের চ্যুত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তার একটা ফ্রাস্ট্রেশন, তার ফিয়ার, তার ডিপ্রেশন, ফরেন পলিসি ডিজাস্টার সবকিছু তাকে একাকার করে ফেলেছে। এর সাথে একটা জিনিস ফিয়ার ফ্যাক্টর তার যোগ হয়েছে, সেটা হচ্ছে তার সিকিউরিটি সিচুয়েশন। তার আপনার সেভেন সিস্টার্স এর সিকিউরিটির ব্যাপারে সে বোধ করছো যে যেহেতু আওয়ামী লীগ এতদিন এখানে ক্ষমতায় ছিল, এটার অ্যাবসলিউট নিয়ন্ত্রণ, কন্ট্রোল, অ্যাক্সেস সবকিছু সে করতে পেরেছে। তো যেটা সে বোধ করছে যে এখন বাংলাদেশ সরকার এই গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তার সেভেন সিস্টার্স সিকিউরিটি আছে, নিরাপত্তা আছে, এটা সেইভাবে হয়তো তারা মেনটেন করবে না। থার্ড হচ্ছে যে বাংলাদেশকে দিয়ে বে অফ বেঙ্গলে মানে চায়নার কন্টেনমেন্ট পলিসিতে কিন্তু সে আমেরিকার সাথে জোটবদ্ধ ছিল। যদিও সে আইপিএস এর সাথে লুজলি কানেক্টেড, তার কিন্তু নিজস্ব বে অফ বেঙ্গল ফোরাম আছে আলাদা, যেটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর কাউন্টারে করা হয়েছে। তো এটার মধ্য দিয়ে তারা বোধ করছে যে এখানে চায়নার ফুটহোল্ড আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে এবং চায়না সরাসরি বাংলাদেশের ভিতর থেকে আপনার আমাদের বঙ্গোপসাগরে অ্যাক্সেস করতে পারবে এবং বার্মাতে, রাখাইন অঞ্চলে চায়নার যে ইনফ্লুয়েন্স আছে এটা আরো বাড়বে।
তো এই যে জিওপলিটিক্স এর বাস্তবতাগুলো আছে, এই বাস্তবতা নিয়ে ভারত যথেষ্ট শঙ্কিত, হতাশ, এবং সে বুঝে উঠতে পারছে না আসলে কি করবে। এবং এই প্রত্যেকটা ঘটনার পিছনে অজুহাত হিসেবে সে ব্যবহার করছে মাইনরিটি ট্রাম্প কার্ড। সংখ্যালঘুদের জীবন নিয়ে কিন্তু সে মোটেই চিন্তিত না। সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের জীবন সম্পদ, এগুলোর কোনো কিছু নিয়ে ভারত সরকার ন্যূনতম চিন্তিত না। কারণ সে সংখ্যালঘুতে বিশ্বাসই করে না। সে বিশ্বাস করে অখণ্ড ভারতে, যে ভারত মাতার একটা রাম রাজ্য হবে, যে রাজ্যের জন্য তারা কাজ করে যাচ্ছে। ততএব সংখ্যালঘু হচ্ছে এখানে তার একটা ট্রাম্প কার্ড, এবং এই ট্রাম্প কার্ডকে ইউজ করা, অ্যাবিউজ করা, মিস ইউজ করা সে গত আওয়ামী লীগকে দিয়ে গত 16 বছর এবং তার আগের সময়গুলোতে এটা করেছে। এবং এই কার্ডটা এখন প্রফেসর ইউনূসের বিপক্ষে করাটা অথবা খেলাটা একটু জটিল হয়ে গেছে। কারণ প্রফেসর ইউনূসকে আপনি কোনোভাবে জঙ্গি অথবা ইসলামিক অথবা প্রো বিএনপি জামাত এই কোনো ফ্রেমে আপনি ফেলতে পারছেন না। এইটা তার আবার আরেকটা ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে। এই সবকিছু মিলিয়ে হচ্ছে ভারতের যে ফ্রাস্ট্রেশনটা আপনি বোঝার চেষ্টা করছেন, এটা আমার আমার ক্ষুদ্র মূল্যায়ন আর কি। জি, মানে ভারত ফ্রাস্ট্রেশন থেকে এরকমটি করছে বলে আপনি মনে করছেন। মাসুদ কামাল, আপনি কি মনে করেন? সব মিলায় আপনি কি মনে করেন আসলে এই ভারত আসলে কেন এরকমটি করছে, এবং ফ্রাস্ট্রেশন থেকে নিশ্চয়ই তারা একটা পরিণতি বা একটা ফলাফল চিন্তা করেও করছে। তারা আসলে কি চাইছে, এখান থেকে কি পেতে চাইছে, উদ্দেশ্য কি, কি মনে হয় আপনার? আমি এখানে মোটামুটি ফরদ সাহেব কিন্তু অনেক কিছু বললেন। উনি যেগুলি বললেন এগুলির সঙ্গে আমার কোনো দ্বিমত নাই। এটা উনি একটা দিক থেকে বলেছেন। আমাকে প্রথম বলতে দিলে হয়তো আমিও এগুলি বলতাম, যেহেতু আমি দ্বিতীয়বার বলার সুযোগ পেয়েছি ওনার পরে, এই যে ওগুলি আমি আর রিপিট করছি না। আমি ওর বাইরে দুটো পয়েন্ট বলি, এবং এই দুটো পয়েন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। প্রথমত হলো, যে কথাটা ফরদ সাহেব বললেন যে প্রতিবেশী কোনো দেশের সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো ছিল না, একমাত্র ভালো ছিল বাংলাদেশের সঙ্গে। কারণটা হলো এই, বাংলাদেশে এমন একটা শাসক গোষ্ঠী ছিল ক্ষমতায়, যারা ভারতের কাছে সবসময় নতজানু হয়ে থাকতো। ভারত যা চাইতো তার চেয়েও বেশি দিয়ে দিত, এরকম একটা অনুগত সরকার তাদের ছিল। এখন সেই অনুগত প্রতিবেশীটা হঠাৎ করে দেশ ছাড়া হয়ে গেছে। সে আনুগত্য নতুন সরকারের কাছ থেকে সে পাচ্ছে না। দীর্ঘদিনের পাওয়ার যে অভিজ্ঞতা, দীর্ঘদিনের পাওয়ার যে আরাম বোধ, সেই আরাম বোধ থেকে হঠাৎ করে তারা বঞ্চিত হয়ে গেছে। এটা তাদের কাছে ভালো লাগছে না। তারা প্রাণপণে চাইছে সেই জিনিসটা যদি আবার পাওয়া যেত। যদি ডক্টর ইউনূস কালকে বলে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, উনি যদি কালকে বলেন যে তিস্তা প্রকল্প আমরা ভারতকে দিয়ে করাবো, আপনি দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। তো এই জন্য হলো কি জিনিসটা, সেই অনুগত সরকারের অনুপস্থিতিটা তাদেরকে খুব বেদনা আক্রান্ত করছে। এটা হলো একটা কারণ, যে কারণে ওখানে বসে বসে একজনকে বসিয়ে রেখেছেন। ওনারা এখনো বোধহয় কল্পনা করেন, ভাবেন, আমি জানি না কেন ভাবেন, যে হয়তো আবার শেখ হাসিনাকে এখানে পুনঃস্থাপিত করা যেতেও পারে। বাট বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনো ধারণা থাকলে এই কথা কেউ ভাবতো না। আমি একটা সিম্পল কথা বলি, বাংলাদেশের মাটিতে আজকে থেকে 10 বছর 15 বছর পরে হয়তো আওয়ামী লীগ আসবে, কিন্তু নিশ্চিত থাকেন শেখ হাসিনা আসবে না, শেখ পরিবারের কেউ আসবে না। শেখ পরিবারের মানুষকে এই দেশের মানুষ স্থায়ীভাবে ত্যাগ করেছে। এটা হলো আমার বিবেচনা, ভুলও হতে পারে, বাট আমি এভাবে ভাবি। দ্বিতীয় যে পয়েন্টটা, ওটা হলো ভারতের অভ্যন্তরীণ একটা বড় রাজনীতি। সেই রাজনীতিটা হলো বিজেপির রাজনীতি। দেখেন, বিজেপি এর আগের যে লোকসভা নির্বাচন ছিল, সেই লোকসভা নির্বাচনে কলকাতা থেকে 18টা আসন পেয়েছিল আউট অফ 42, এবং তারা ভেবেছিল এই বিশাল অর্জন তারা হয়তো বিধানসভা নির্বাচনে আরো ভালো করবে, এমনকি তারা সরকার গঠন করবে। কিন্তু বিধানসভা নির্বাচনে তারা 100 পার হতে পারেনি। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় এসেছে। এখন আগামীতে 2026 সালে পশ্চিমবঙ্গে কিন্তু আবার বিধানসভা নির্বাচন আসছে, ঘনিয়ে আসছে। পশ্চিমবঙ্গে বিজেপি পা রাখতে পারছে না, জিততে পারছে না। কেন পাচ্ছে না? হিসাবটা খুব সিম্পল হিসাব। হিসাবটা হলো, পশ্চিমবঙ্গে 28% আছে মুসলিম ভোট। এই ভোটটা একসময় ছিল বাম ফ্রন্টের একদম সিকিউর ভোট ছিল। পরে সেই ভোটটা আবার একত্রিত ভাবেই সেটা চলে গেছে তৃণমূলের কাছে। যদি 28% বাদ দেন, আর থাকে 72%। বিজেপি সব জায়গায় এই কাজটাই করে।
বিভিন্ন জায়গাতে যেখানে মুসলিম ভোট আছে, সব জায়গাতে এত নাই, কোনো কোনো জায়গায় 14%, কোথাও 15% মুসলিম ভোট আছে, তারা ওইটাকে বাদ দিয়েই হিসাব করে। ওটা বাদ দিয়ে বাকি ভোটের থেকে তারা ম্যাক্সিমাম ভোটটা পেয়ে তারা ক্ষমতায় চলে আসে। বিজেপির এটাই হিসাব, তারা হিন্দুত্ববাদী রাজনীতি করে। কিন্তু পশ্চিমবঙ্গের যারা বাকি যে জনগোষ্ঠী আছে, তুলনামূলক ভাবে পশ্চিমবঙ্গের জনগোষ্ঠী কিন্তু একটু সেকুলার ভাবাপন্ন, বিশেষ করে ওখানকার হিন্দুরা। এখন যে কারণে ওই যে বাকি যে 72% ভোট আমি বলছি, যে হিন্দু ভোট, সেই ভোটের থেকে ওদের আশা ছিল 40% ভোট পেলেই তারা নির্বাচিত হবে, কিন্তু তারা সেই ভোটটা পায় না। ওই ভোটটা সমান 3 ভাগ হয়ে যায়, 1 ভাগ যায় বিজেপির দিকে, 1 ভাগ যায় তৃণমূলের দিকে, আরেক ভাগ আগে যেত বামফ্রন্ট এবং কংগ্রেস, এবং এখন ওই বামফ্রন্ট কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হয়ে থাকে। এই 3টা ভাগ হয়ে যায়, যে কারণে বিজেপি পশ্চিমবঙ্গের সুবিধা করতে পারতো না। এখন বিজেপি আমাদের এখানে হিন্দুত্বের যে কার্ডটা খেলতেছে, এটা খেলছে এই কারণে, আমাদের ম্যাক্সিমাম সীমান্ত কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে, খেয়াল করেন। কাজে আমাদের অনেক হিন্দুদের আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে আছে, ওদের আত্মীয় স্বজন বাংলাদেশে, আমাদের ভূখণ্ডে অনেক হিন্দুরা আছে, অনেক পশ্চিমবঙ্গে তাদের লোকজন আছে। তো আমাদের এখানে যদি হিন্দুরা নির্যাতিত হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের